মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে কয়েকজনে সম্মান করে, তারা আওয়ামী লীগকে একটা দলীয়করণ করে, মানে পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলেছে। রাজনৈতিক দলগুলোর এই পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলানোর কারণেই আজকে আমাদের দেশে গণতন্ত্র নাই। একটা পার্টির মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে, তারা কিভাবে দেশে গণতন্ত্র দেবে? একটা পার্টির সভাপতি সেক্রেটারির পদকে তারা স্যাক্রিফাইস করতে পারে না। 30 বছর 40 বছর তাদের আঁকড়ে ধরা লাগবে। তো তাদের দ্বারা আপনারা কিভাবে গণতন্ত্র আশা করেন? আজকে যে এই যে বাংলাদেশ এই অবস্থায় দাঁড়িয়েছে, এটি তো একদিনে এসে দাঁড়ায়নি। এই যে ভোটারবিহীন নির্বাচন, এটি তো বর্তমানে হচ্ছে শুধু নয়, এর আগেও তো হয়েছে ভোটারবিহীন নির্বাচন। কিন্তু আজকের যারা আছে তারা একটা দৈত্য দানবে পরিণত হয়েছে। তারা জানে যে এখন ক্ষমতায় থাকলে, পার্শ্ববর্তী দেশ থাকলে তাদের আর কারো লাগে না। আপনারা দেখছেন বুয়েটের ছাত্র, মেধাবী ছাত্র আবরার ফাহাদ, এই ছাত্রলীগের গুন্ডারা পিটিয়ে মেরেছিল। তার অপরাধ ছিল বুয়েটের মেধাবী ছাত্র 5 লাইনের একটা স্ট্যাটাস দিয়েছিল যে পানির একটা ইকুয়েশন দেখিয়ে, যে এইভাবে তারা বলছে 1.47 কিউসেক পানি নিচ্ছে, বাস্তবিক অর্থে তারা তো অনেক পানি নিচ্ছে। তিনি হিসাব করে দেখেছে স্ট্যাটাসটা, আমার মনে ছাত্রলীগের নেতারা তাকে পিটিয়ে মারলো এবং পিটিয়ে মারার পরে তাকে শিবির তকমা দেওয়া হয়েছিল। এই শিবির তকমা দিয়ে বিশ্ববিদ্যালয় কলেজের অসংখ্য ভিন্ন মতের প্রতিবাদী ছাত্রদেরকে কারাগারে প্রেরণ করেছে, মারধর করেছে, অনেককে গুম করে ফেলেছে। এবং এখন যে জিনিসটা হচ্ছে যে আজকে আগের যেটা হতো যে বিএনপি বিভিন্নভাবে নেতাকর্মীরা চা খাইতে বসতো, সেখান থেকে ধরে নিয়ে মামলা দিত, নাশকতার মামলা। তারা নাশকতার পরিকল্পনা করতেছিল। এবং আমরা সমাজে যারা বিএনপি করি না, তারা এটা নিয়ে প্রতিক্রিয়া দেখায়নি, কারণ বাস খাইছে বিএনপি, তাতে আমার কি। কিন্তু এখন বাসটা আমরা সবাই খাচ্ছি। সাংবাদিকরা আজকে গুম হচ্ছে না? সাংবাদিক কাজলকে চোখ বেঁধে সাইফুজ্জামান শেখর, প্রধানমন্ত্রীর এপিএস, তার বিরুদ্ধে লেখার কারণে রাষ্ট্রীয় গুম বাহিনী দিয়ে তাকে তুলে নিয়ে গেছে, তাকে একেবারে সীমান্ত রইপারে তুলে নিয়ে গেছে। এই করোনাকালীন সময় 74 জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কারাগারে গেছে নাসিম সাহেবের দুর্নীতির সমালোচনা করায়। তিনি মারা গিয়েছেন, আমরা মৃত মানুষকে নিয়ে সমালোচনা করতে চাই না, কিন্তু তাকে নিয়ে স্ট্যাটাস দরকার নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও মামলার শিকার হয়েছে। কাজে আগে বাস খাইছে বিএনপি, এখন তো পুরো জনগণ বাস খাচ্ছে। আমরা যখন একটা অন্যায় দেখে প্রতিবাদ করব না, আমরা কিন্তু শত সহস্র অন্যায় করার জন্য তাদেরকে সুযোগ করে দেব। আর একেবারেই স্পষ্ট করে আজকের বাংলাদেশ আন্তর্জাতিক ভূ রাজনৈতিক কৌশলগত জায়গায় যেখানে এসে দাঁড়িয়েছে, এখানে যদি এই মুহূর্তে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে না পারি, আমাদেরকে চরম খেসারত দিতে হবে। আমি আজকে বলে রাখলাম, হয়তো বাংলাদেশ তখন আফগানিস্তান, সিরিয়া কিংবা ইয়েমেনের মতো পরিণতি হতে পারে যদি আমরা ভুল করি। সুতরাং আমি বলবো, এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধা আছেন, অনেকে আছেন, তাদেরকে উদ্যোগ নিতে হবে কিভাবে বাংলাদেশকে ভারতীয় তাবেদার স্বৈর শাসনের শৃঙ্খল থেকে মুক্ত করে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়। এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমি বিনীত অনুরোধ জানাবো, যদি দেশে রাজনীতি থাকে আমরা রাজনীতি করার সুযোগ পাবো। এখন দেশে রাজনীতি নাই, এখন দেশে ভারতের পৃষ্ঠপোষকতায় রাজনীতি চলে। যদি সেই রাজনীতির পরিবর্তন না ঘটানো যায়, বলেছি যে আগে যেমন বিএনপি নাশকতার মামলা খেয়েছে, হামলা খেয়েছে, বিএনপি নেতাদেরকে যেমন গুম করেছে, প্রথম তো শুরু করেছিল বিএনপি নেতাদের দিয়ে গুমের রাজনীতি, ইলিয়াস আলীকে নাই করে দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবকে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। আমরা প্রতিক্রিয়া দেখাইনি, কারণ আমাদের তো কিছু করেনি। এখন কিন্তু গণহারে একেবারে সব শ্রেণী পেশার মানুষকে কিন্তু সাইজ করতেছে। সুতরাং এখন যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে চরম খেসারত দিতে হবে। আজকে জাফরুল্লাহ চৌধুরীর মুখ দিয়ে যেই কথা বের হয়েছে, সেটি দেশের 18 কোটি মানুষের কথা, যে এই সময়ে অনতি বিলম্বে এই সরকারকে একটা মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এবং জনগণকে আমি বলবো, আজকে বাম ডান ইসলামিক দল নন ইসলামিক দল যারাই যেখানে আছেন, মধ্যবর্তী নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে হয় সেই প্রক্রিয়াতে আমাদের তো কারো দ্বিমত নাই। সুতরাং এই মৌলিক দাবিতে সবাই রাজপথে নামুন। এদেশের জনগণ আপনাদের ডাকে সাড়া দেবে। যখন রাজনীতিবিদরা যখন একটা একই সুরে কথা বলেছে, জনগণ তখন জোশ পেয়েছে, রক্ত গরম হয়েছে, তারা রাজপথে এসেছে। আমি বলছি যে আজকের তরুণ, এখানে তো ম্যাক্সিমামই ছাত্ররাই, এই ইয়ং ছেলেপেলেরাই পৃথিবীর ইতিহাসে কালে কালে যুগে যুগে ছাত্র তরুণরাই যেমন ইতিহাসে পরিবর্তন করেছে, আজকের তরুণরা আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা সিমটম দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা কাজে লাগাতে পারছেন না। নিরাপদ সড়ক আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে, এই যে ধর্ষণ লীগের ধর্ষণের মহোৎসবে ছাত্র যুবক সবাই নেমে আসতেছে না, নেমে আসছে।